এনএসসি বৈঠকে আগামী অর্থবছরের জন্য ৩,৮,০০০ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। ব্রিফিংয়ে বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী। চট্টগ্রামে বিএনপি এনসিপি উত্তেজনা, জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা, নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে দিয়েছে ব্লকেট। বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রের সাথে স্মারক সই নিয়ে প্রশ্ন, সমঝোতার নামে চাপ তৈরি হলে জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী অর্থবছরের জন্য ৩,৮,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসএ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থবছরের জন্য রেকর্ড এডিপির অনুমোদন দেয়া হয়। সোমবার সকাল 10টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এনএসএ বৈঠক। বৈঠকে নতুন এডিপি চূড়ান্তকরণ এবং অনুমোদন দেয়া হয়। বৈঠকে ২০২৬-২৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩,৮,৯২৫ কোটি টাকা। এবার এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৫০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও নতুন বরাদ্দকৃত ফ্যামিলি কার্ডের জন্য ১৪,৫০০ কোটি টাকা এবং কৃষক কার্ডের জন্য ১,৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের খুঁটিনাটি জানাতে এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:50 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাই কমিশনার কাউন্সিলর এলিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনের উদ্দেশ্যে যান। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৩০ মে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে এনসিপি ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে সিএমপি এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে। এর আগে রবিবার রাতে সিটি মেয়রের নির্দেশে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে এমন অভিযোগে মুখোমুখি অবস্থানে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে দুপক্ষকে সরিয়ে দেয়। পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ এই অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই লক্ষ্যে মহানগরীর জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এদিকে সকাল থেকে কেউ মাঠে না থাকলেও মহানগরীর জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সতর্ক অবস্থানে পুলিশ।
এই পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতে সোমবার দুপুরে মহানগরীর টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, কর্পোরেশন থেকে গ্রাফিতি মুছে ফেলার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দেয়ালগুলোতে প্রচুর পোস্টার ছিল, এতে গ্রাফিতি ঢাকা পড়েছে। নান্দনিকভাবে নতুন করে গ্রাফিতি করা হবে বলেও জানান তিনি। আমি কোনো ধরনের ইনস্ট্রাকশন কোনো সময় যে এই গ্রাফিতি গুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত আমি দিনে এবং দিব না। কারণ জুলাই আগস্টের চেতনা আমি ধারণ করি, কারণ আমি গত 17 বছর ধরে, আপনারা জানেন 18 বছর ধরে আমি মাঠে আন্দোলনে আছি। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনের পঞ্চম দিনে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা ডুয়েটের মূল গেট বন্ধ করে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। ডুয়েট এবং আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক রাস্তা অবরোধ করে। শনিবারে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। বহিরাগতরা এই আন্দোলনে ঢুকলে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কমছেই না হামের প্রকোপ। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। রাজধানীর হাসপাতালগুলোতেও বেড়ে চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মুস্তাফিজ আরফিন শাওন। সরাসরি কথা বলবো তার সাথে। মুস্তাফিজ, ডিএনসিসি হাসপাতালের অবস্থা কেমন দেখছেন? হাম আক্রান্তদের নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছি। এখানে কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি হচ্ছে আজকে 150 জনের অধিক, অর্থাৎ 150 থেকেও বেশি রোগী এখানে কিন্তু হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এবং আজকে কিন্তু তারা আবার 130 জনকে রিলিজ দিয়েছেন, যারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে দুঃখের সংবাদ হচ্ছে 2 জনের মৃত্যুর সংবাদও আমরা জানতে পেরেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে যারা কিনা অপুষ্টিতে ভুগছেন তারাই কিন্তু এই হাম এবং হাম পরবর্তী যে জটিল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। তবে তারা আরেকটা কথা জানিয়েছেন যে যারা ঢাকার বাহির থেকে আসছেন তারা কিন্তু সময় নষ্ট করে বা একদম শেষ পর্যায়ে এখানে আসছেন। আসলে ঘন্টা 2 অথবা সর্বোচ্চ 1 দিনের মধ্যেই ক্রিটিক্যাল রোগীগুলো আসলে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এবং একই সাথে কিন্তু ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একটি কথা বারবারই বলছেন যে টিকা কিন্তু রোগীদেরকে শতভাগ হাম থেকে মুক্তি দিতে পারে না। এক্ষেত্রে হচ্ছে শিশুদেরকে ঠিকমতো খাওয়া দাওয়ার এবং যত্নের কথা তারা বলেছেন। তো আর এখানে যে বিষয়টি আমরা রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাসপাতালে কিন্তু তারা যথাসময়ে ঔষধ এবং চিকিৎসা সেবা পাচ্ছেন এবং তারা আরো ভালো আশা করতেছেন। তো এই ছিল ডিএনসিসি হাসপাতাল থেকে হাম সংক্রান্ত সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর আবার সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে সেটি দেশের জন্য ইতিবাচক হতে পারে। সমঝোতার নামে চাপ তৈরি হলে দেশের স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকের লাভ ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি বলা হয়েছে।
কয়েক মাস আগে হওয়া বাণিজ্য চুক্তির পর কেনই বা সমঝোতা স্মারক সে প্রশ্নে আসছে ঘুরে ফিরে। কারণ বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১৫ বছরে ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ। তারপরও কেন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারকের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হতে পারে, যা সংকটকালে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমাতে সাহায্য করবে। এখানে ট্রেড এগ্রিমেন্টটাকেও এর সাথে নিয়ে আসতে হবে। ট্রেড এগ্রিমেন্টে একটা নির্ধারিত অঙ্কের জ্বালানি কেনার বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। আমরা যদি কম্পিটিটিভ দামে, মানে অনেকে বলার চেষ্টা করেছেন যে সাশ্রয়ী দামে পাবো, আমি মনে করি না। কম্পিটিটিভ দামে যদি আমেরিকা থেকে এলএনজি বা এলপিজি পায়, আমার কিন্তু সমস্যা কোথায়? এবং আপনি দেখবেন যে গত মার্চে কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের সময় বা ক্রাইসিসের আগে পরে মিলে বাংলাদেশের টোটাল এলপিজি যেটা আমদানি হয়েছে তার 40% আমদানি হয়েছে কিন্তু ইউএস মার্কেট থেকে। আমরা যদি বলি আপনি মিয়ানমারের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, আসিয়ান গ্রিডে কানেক্টিভিটি হওয়া উচিত, আমাদের সার্ক গ্রিড হওয়া উচিত। আমাদের ভারত থেকে জ্বালানি নিশ্চয়তা সরবরাহ যদি আমরা পাই তাহলে ভালো। আমরা যদি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারি আমাদের জন্য ভালো। আগামীর কথা আমাদের মাথায় রেখে আমাদের গ্রিড কানেক্টিভিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে। সেটা তেল সরবরাহ থেকে আরম্ভ করে আপনার বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সবগুলাই। আপাত দৃষ্টিতে জ্বালানি উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হলেও চুক্তি বা সমঝোতার নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুখকর হবে না, এমন মন্তব্য বিশ্লেষকদের। শুধু কি আমাদের তাদের সাথেই করতে হবে, বা $8 বিলিয়ন যেটা জানা যায় যে $8 বিলিয়ন আমদানি বাংলাদেশকে করতে হবে, সেটা কি শুধু সেই প্রতিষ্ঠান থেকে যে তাদের দেশ থেকে আনতে হবে? এখানে যদি এই বিধিনিষেধ থাকে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা একদিকে ভালো, কিন্তু যদি বিধিনিষেধ থাকে আমি অন্য কোথা থেকে আনতে পারবো কিনা, কানাডার থেকে আনতে হলে আমার যদি ইকোনমিক প্রাইসও হয় সেটা আমি আনতে পারবো কিনা, অন্যান্য দেশ থেকে আমি এলএনজি আনার ক্ষেত্রে আমার যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। টানাপোড়েন তো এমনিতে তৈরি হয়ে আছে, তার কারণ রাশিয়ান কোম্পানি মানে ইচ্ছে করলেও কিন্তু বাংলাদেশে অফশোর বিডিংয়ে যেমন গ্যাসপ্রম অংশ নিতে পারবে না, ইজ বিকজ অফ ইউএস নিষেধাজ্ঞা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। তারপরে রাশিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা মানে প্রায় অপারেশনাল, মানে কিছুদিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে। ফুয়েল লোডিং বিফোর টাইম শেষ হয়েছে, কিন্তু তাদের পয়সা বাংলাদেশ পেমেন্ট করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। একটা টানপোড়েন তো আছে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এছাড়া এলপিজি গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশে এলএনজির একটি টার্মিনালও পরিচালনা করছে মার্কিন কোম্পানি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান গভীর সমুদ্রের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে 4টি খাতে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে লোক নিতে চায় দেশটি। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী সাইদ বিন শামিখ আল মাররির সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকের পর এই তথ্য জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার কাতারের শ্রমমন্ত্রী অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়ার উপর জোর দিয়েছেন। বাংলাদেশও দক্ষ কর্মী প্রস্তুত করে পাঠাতে চায়। দক্ষ কর্মী নেওয়ার বিষয়টি বাংলাদেশও উৎসাহিত করতে চায়, জানান আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বৈঠক শেষে বলেন, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের ভালো সম্পর্ক ছিল। কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও অধিক সংখ্যক লোক পাঠানো যায় সেটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজশাহীতে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ সকাল 9টা থেকে ঢাকার কোচ ও দূরপাল্লা সহ রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ। শ্রমিকরা বলছে, কমিটি পছন্দ না হওয়ায় তারা কর্মবিরতির ডাক দিয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। গত 22 এপ্রিল এক ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি করে শ্রমিকরা। পাখি গ্রুপ, মোমিন গ্রুপ ও সাধারণ শ্রমিকরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়লে শ্রমিক ফেডারেশনের নেতারা হস্তক্ষেপ করেন। দফায় দফায় বৈঠকের পর গেল রাতে ঢাকা থেকে একটি কমিটি দেওয়া হয়। সেই কমিটিতে পাখিকে সভাপতি এবং মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। এদিকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির মধ্যে যাত্রী উঠানামা ও আঞ্চলিক সড়ক ব্যবহার করে
চলমান দ্বন্দ্বের কোনো সমাধান না হওয়ায় আজও আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ, তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই থাকবে না বলে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা চুক্তির জন্য ইরানের দেওয়া প্রস্তাবের জবাবে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে, জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণও দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের শর্তের জবাব দেয়নি ইরান। তবে ইরানের দেওয়া প্রস্তাব যেহেতু অনেকটাই নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, এতে যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবেও তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছে না মার্কিন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। এতে আগুন লেগে গেলেও কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখলে আমিরাতকে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান। এর মধ্যে 3টি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব। ইরাকের দিকে অভিযোগের আঙুল তুলে প্রতিশোধের হুমকিও দিয়েছে রিয়াদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এনএসসি বৈঠকে আগামী অর্থ বছরের জন্য 3,08,000 কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। ব্রিফিংয়ে বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী। চট্টগ্রামে বিএনপি এনসিপি উত্তেজনা, জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা, নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে দুয়েতে ব্লকেট। বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রের সাথে স্মারক সই নিয়ে প্রশ্ন, সমঝোতার নামে চাপ তৈরি হলে জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।